আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইরফান রাহাত। সো তোমাদের রিকোয়েস্টে আরও একটা ভিডিও নিয়ে আসছি। সেটা তোমরা এখন যে ছবিটা দেখতেছো সেটা দেখেই বুঝছো যে আজকে আমরা কথা বলবো জিকে এবং মানবিক গুণাবলী আমরা কীভাবে পড়ব। সো মেডিকেল অ্যাডমিশনে আমাদের বার থেকেই প্রথম জিকে এবং মানবিক গুণাবলী প্রশ্ন, সব প্রশ্ন মিলে 15 নম্বরের প্রশ্ন আসে, যার মধ্যে তোমার মিনিমাম 12 তুলতে হবে, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে ভাই। সো এটা তোলার জন্য কিছু টেকনিক আছে, কী কী পড়তে হবে সেটা আমাদের জানতে হবে। কোন বই স্পেসিফিকলি পড়লে তুমি মেডিকেল এক্সামের যে জিকে সেগুলা হয়তো একটু ভালোভাবে কমন পাইতে পারো, সেটা আজকে দেখাবো, এবং কী স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে সেটাও দেখাবো। তো চলো ভিডিও শুরু করি। প্রথমেই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন কী জিনিস, কোন বই পড়বো? বাজারে তো বহুত বই, অ্যাসপেক্টের বই আছে, রেটিনার আছে, জয়কলি আছে, উন্মেষ আছে, মেডিকো আছে, আরটিডিএস আছে, মেডিলজি আছে, যুগভার্সিটি আছে, আরও অনেক বই আছে। এখানে আর্টে নাই তাই দেওয়া হয়নি। সো প্রথমে আমি 3টা বই নিয়ে কথা বলি। একটা হচ্ছে অ্যাসপেক্ট, আর হচ্ছে যুগভার্সিটি, তারপরে মেডিজিকে। এই 3টা বই নিয়ে আগে কথা বলে নিই। সো এই 3টা বই মূলত মানে নাম দেওয়া হইলেও বেশিরভাগ ক্ষেত্রে বিসিএসের প্রস্তুতিটাই ভালোভাবে নিয়ে দেয়, কারণ এখানে অনেক তথ্য আছে ভাই। যেমন তোমার অর্থনীতি বিষয়ক অনেক তথ্য আছে, বিভিন্ন ধরনের যুদ্ধ নিয়ে তথ্য আছে, তারপরে আরও অনেক ইনফরমেশন দিয়ে ভরা এই বইগুলা। এখন কোন ইনফরমেশন পড়বা সেটা তুমি জানোই না, কারণ তুমি প্রথমবার অ্যাডমিশন দিচ্ছ। যারা সেকেন্ড টাইম দিচ্ছ তাদেরও বেশিরভাগ জানে না যে এই বইয়ের কোন ইনফরমেশনগুলো সে পড়বে। সো যার ফলে মাথার মধ্যে সব কিছু উলটপালট হয়ে যায়। প্লাস এত বড় বই, অনেক মোটা বই কিন্তু এগুলো। সো অনেক প্রেশার পড়ে মাথার মধ্যে যে কি হবে। তাই আমি বলবো যে এই 3টা বই অ্যাভয়েড করা উচিত মানে মেডিকেল অ্যাডমিশনের জন্য। যদি তুমি ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে এগুলো অবশ্যই পড়বা, কিন্তু যদি তুমি স্পেসিফিকলি মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে থাকো তাইলে ভাই দরকার নেই। এটা আমার মনে হয় আর কি, পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু অনেকেই বলবে যে এটা পড়ার জন্য, যদি তোমার মনে হয় মানে বই দেখে যদি মনে হয় বা বই পড়ে যদি মনে হয় যে পড়তে পারবো, দেন ইউ ক্যান গো ফর ইট। এরপরে আসি 3টা কোচিংয়ের বই বা 4টা কোচিংয়ের বই, সেগুলো রেটিনা, উন্মেষ, মেডিকো, আরটিডিএস, মেডিলজি, যেটাই হোক না কেন। সো এখানের বইগুলা মোটামুটি তুলনামূলকভাবে ছোট। আবার মেডিকোর বইটা কিন্তু একটু বড়ই আমি দেখছি, কিন্তু রেটিনার যে ডাইজেস্টটা সেটা কিন্তু মোটামুটি ছোটই আছে। সো প্রায় 450 বা 480 এরকম পাতার বই। আমি পার্সোনালি যদি বলি, আমি আমার অ্যাডমিশনটা আমি শুধু এই বইটা পড়েছিলাম, শুধুমাত্র। এখানে একটা বইও কিন্তু আমি পড়িনি। তাও আমি অলমোস্ট 12.5 মতো নাম্বার পেয়েছিলাম। মানে যেহেতু আমার রেজাল্ট অনুযায়ী আমি বলতেছি, আশা করি আমি 12.5 নম্বর পাইছিলাম। সো আমার কাছে এই বইটা অনেক কার্যকরী মনে হয়েছে। কারণ কি, এই বইটাতে এমন এমন তথ্য আছে যেগুলো অলমোস্ট বিসিএসে চলে আসছে, কমন পড়তেছে, মানে বেশিরভাগ জায়গায় কমন পড়ছে। এইরকম তথ্য কোনো হাবি জাবি কিছু দেওয়া ছিল না, ছিল বাট খুবই কম, অন্যান্য বইয়ের তুলনায় কিন্তু খুবই কম ছিল। সো আমি এই বইটা পড়েছিলাম এবং আমার কাছে এই বইটা যথেষ্ট ভালো লাগছে, এবং এই বইটাতে অনেক গোছানোভাবে দেওয়া আছে। সো আমার কাছে এই বইটা অনেক বেশি কার্যকরী মনে হয়েছে। আর তোমরা যে কোচিংয়ে ভর্তি হয়েছো সেই কোচিংয়ের বইটা পড়তে পারো, মানে শুধুমাত্র সেই বইটাই পড়তে পারো। অনেকে এটার পাশাপাশি যুভার্সিটিকে পড়ে, জয়কলির পরে, অ্যাসপেক্টের পরে। আমি ভাই এটা প্রেফার করব না, কারণ আমি নিজে পারিনি। তাই আমি তোমাদেরকে এইরকম সাজেশন দিব না যে এইটার সাথে এইটা একটাই। সাথে অনেক MP3টা অনেকের কাছে আমি রিভিউ শুনছি যে খুব ভালো, বাট আমার মনে হয় যে এটাও বিসিএসের জন্যই বেশি উপকারী। সো মেডিকেলের জন্য এই বইগুলা অ্যাভয়েড করাই উচিত। কোচিংয়ের বইগুলা মেডিকেল অ্যাডমিশনের
বেসড বানানো হয়। সো আমার মনে হয় যে কোচিংয়ের বইগুলা পড়লে তোমার বেশি সুবিধা হবে মেডিকেল, স্পেসিফিকলি মেডিকেলের ভিশন টেস্টের ক্ষেত্রে। সো এটা ক্লিয়ার করলাম। এরপরে কি পড়বো, কীভাবে পড়বো? আসো, এইটা অনেক বড় একটা সেকশন হইতে পারে। প্রথমে আসি আমরা কি পড়বো। সো কি পড়বো? প্রথমে আমাদের পড়তে হয় মুক্তিযুদ্ধ। এটা থেকে বিগত বছরগুলোতে মানে 2024-এর পর থেকে খুব কম প্রশ্ন আসছে, কিন্তু আসছে ভাই, কিন্তু আসছে। সো এটা একটু হইলেও পড়তে হবে। যেমন সেক্টর কমান্ডারের নাম পড়তে হবে, তারপরে ভাস্কর্য, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ভাস্কর্য আছে বাংলাদেশে, সেগুলোর নাম পড়তে হবে, ভাস্করের নাম পড়তে হবে। এগুলা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়। ভাষা আন্দোলন 1952 সাল, 1954 সাল, 1969 সাল, তারপরে 1966 সালে 6 দফা আন্দোলনের যে বিষয়টা, 1970 নির্বাচনের যে বিষয়টা, এটা একবার পড়ে রাখা ভালো। প্রশ্ন আসার সম্ভাবনা কম, তাও মানে ঝুঁকি এড়ানোর জন্য এটা পড়া উচিত বলে আমার মনে হয়। তারপরে 1972 থেকে 1990 সাল পর্যন্ত যে সময়টা, সেটাতে খুব বেশি তথ্য থাকে না। সো সেগুলো একবার চোখ বুলাই নিলে অবশ্যই ভালো। তারপরে 1990-এর পর থেকে যেটা আওয়ামী লীগ আমল, সেটা একবার পড়বা। সেখানেও খুব বেশি তথ্য আছে যে না, উল্লেখযোগ্য কিছু ঘটনা আছে, সেগুলো পড়লেই এনাফ। তারপরে 2024 সালের যে জুলাই অভ্যুত্থান, সেটা নিয়ে পড়তে হবে, এবং সেটাতেও খুব বেশি তথ্য কিন্তু নাই। আবার আমি ডাইজেস্টে দেখছি খুব ভালোভাবে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ক্যালেন্ডার টাইপ করে দেওয়া আছে, যেটা ক্যালেন্ডার টাইপ দিয়ে খুব সুন্দরভাবে তথ্যগুলো সাজানো আছে। তো আমার মনে হয় যে এইটা খুব ভালো, পড়তে পারো, এত বেশি কিছু নাই। সো আশা করব যে পড়া যাবে। তারপরে আসবো আমরা বাংলাদেশের আরও কিছু বিষয় নিয়ে, যেমন নদী নালা, পাহাড় পর্বত, এগুলা নিয়ে একটু পড়া উচিত বলে মনে হয় আমার। তারপরে যে ছিটমহল নিয়ে কিছু কথাবার্তা আছে, এটা পড়া যাবে। তারপরে সংবিধান, আইন, এগুলা নিয়ে পড়তে হবে। তারপর সরকার ব্যবস্থা, এগুলো নিয়ে একটু মানে হালকা পাতলা চোখ বুলাইতে হবেই। তারপরে আন্তর্জাতিক বিষয়ে যদি যাই, বিভিন্ন সভ্যতা নিয়ে কথাবার্তা আছে, সেটা পড়তে পারো। দেশ, রাজধানী, মুদ্রা, এগুলা নিয়ে পড়তে হবে ভাই। সো এগুলা নিয়ে পড়তে হবে। তারপরে আমরা যদি দেখি বিভিন্ন আর্টিস্ট, তারপরে মানে যে কী বলে সাহিত্য নিয়ে এত বেশি প্রশ্ন মেডিকেলে আসতে দেখি নাই, বাট ঢাবিতে আসছে। যদি ইউনিভার্সিটি প্রিপারেশনের পরিকল্পনা থাকে তাইলে সেটা পড়তে পারো। এরপরে আমরা ইয়াতে যাইতে পারি, তোমার ওই যে বিশ্বে বিভিন্ন উল্লেখযোগ্য স্থানের নাম আছে, সেগুলো একটু ভালোভাবে লক্ষ্য করতে পারো। তারপরে বিভিন্ন মহাদেশের যে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো পড়তে পারো। আমার মনে হয় যে সেগুলো বেশি কাজে দিবে। সো আন্তর্জাতিক বিষয়ে এইগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট, এর বেশি তেমন কিছু লাগে না। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সাম্প্রতিক জিনিসপত্র। সো সেগুলো তো অবশ্যই একটু পরে বলতেছি। তারপরে অন্যতম গুরুত্বপূর্ণ সেকশন, বিসিএস অ্যান্ড ভার্সিটি কোয়েশ্চেন সলভ। এখন বিসিএস আর ভার্সিটি কোয়েশ্চেন সলভ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? প্রথমত এটা কী করবে? ইনফরমেশন গেইন করতে সাহায্য করবে, আমাদের যে কনফিডেন্স সেটা বুস্ট করবে, এক্সামের প্রিপারেশনে হেল্প করবে। এখন যখন ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, মানে বিসিএসের যে কোয়েশন, আমি বলবো যে 10 থেকে 41 পর্যন্ত বিসিএস অবশ্যই তোমাকে সলভ করতে হবে। ঢাবির বি আর সি, এ বি এখন মনে সি ইউনিটেও সাধারণ জ্ঞান আছে। সো এ বি ইউনিটটা মাস্ট, লাস্ট 10 বছরের কোয়েশন তোমার সলভ করা উচিত বলে আমার মনে হয়। কারণ অনেকবারই কিন্তু বিসিএসের প্রশ্ন থেকেই মেডিকেলের প্রশ্ন চলে আসছে। সো একবার চেষ্টা করা উচিত। এখন সম্ভবত 51 পর্যন্ত আছে, 46 বলতেছি, আমি নিজে 46 পর্যন্ত উঠছিলাম, সেই জন্য এখন মনে হয় 51 পর্যন্ত আছে। 51 পর্যন্ত একবার অবশ্যই সলভ করার চেষ্টা করবা। একবার দুইবার চেষ্টা করলে, দুইবার করলে অনেক বেশি ভালো। সো কারণ দেখবা যে অনেক ক্ষেত্রে রিপিট হয়ে গেছে। ফলে এই মানে যখন তুমি বিসিএস কোয়েশ্চেনগুলো সলভ করবা, দেখবা যে তোমার মাথায় অটোমেটিক মানে জিনিসগুলো সাজতেছে, যে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ হচ্ছে। সো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে পরীক্ষার সময়। আমার মনে হয় যে
এই বিসিএস আর ভার্সিটি কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমার সলভ করতে হবে। তারপরে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ভাইয়া তুমি রিডিং পড়তেছো, সব কিছু করতেছো, বাট কোনো প্র্যাকটিস নাই। প্র্যাকটিস করতেই হবে, কারণ কি, যখন তুমি প্র্যাকটিস করবা তখন দেখবা যে অটোমেটিক জিনিসগুলো তোমার সাবকনশিয়াস মাইন্ডে অ্যাড হচ্ছে। সো এটা খুবই বেশি দরকার, কারণ অনেক তথ্যই দেখবা যে তখন তুমি জানো না, তুমি কখনোই পড়ো নি, বাট পরীক্ষার হলে দেখছো ওইটা থেকেই প্রশ্ন চলে আসছে আর তুমি মনে করতে পারতেছো না। বাট যখন তুমি প্র্যাকটিস করলা তখন কী হইলো, এরপরে তুমি জীবনে দেখো নাই প্রশ্নটা, তারপর হঠাৎ করে পরীক্ষাতে চলে আসলো, তোমার অবচেতন মন থেকে একটা অপশন তোমাকে সাজেস্ট করা হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেইটা কিন্তু সঠিক হবে। সো এই জিনিসটার জন্য কিন্তু প্র্যাকটিস অনেক গুরুত্বপূর্ণ। আর কি করে, একটা সিস্টেমেটিক প্রিপারেশন তোমাকে দিবে। কেন দিবে? সো যখন তুমি প্র্যাকটিস করতেছো, সব তথ্য অ্যারেঞ্জ করতেছো, একটা নির্দিষ্ট বিষয়ের উপর তুমি প্র্যাকটিস করতেছো, তুমি দেখতেছো যে কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, বারবার আসতেছে, বারবার আসতেছে, এই জায়গা থেকে প্রশ্ন আসতেছে, তখন তুমি বারবার যখন রিভিশন দিবা তখন ওই তথ্যগুলাই শুধুমাত্র পড়বা, অন্য কোনো তথ্য নয়, সব অ্যাভয়েড। যেখান থেকে দেখবা যে বারবার প্রশ্ন আসতেছে, তোমার এক্সামে বারবার প্রশ্ন আসতেছে, তোমার যে বইয়ের পিছনে যে প্রশ্নগুলো সেগুলো বারবার ওই জায়গাগুলো থেকে আসতেছে, তুমি বারবার ওখানে গুরুত্ব দিবা, দেখবা যে পরীক্ষাতে ওখান থেকেই প্রশ্ন চলে আসছে। সো এরপরে লার্নিং থ্রু মিস্টেকস। ভুল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। এই মেডিকেল লাইফ বা অ্যাডমিশন সিজনে ভুল খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে হয় আমার যে সাধারণ জ্ঞানের পেপার ফাইনাল হয়েছিল, আমি উন্মেষ রেটিনা মেডিকেল সবগুলো দিয়েছিলাম। উন্মেষে মনে হয় আমার মার্ক ছিল 45 100-তে। মাথা তো তখন খারাপ, এখন কী করা যায়, সব কিছু দেখলাম, প্রশ্নগুলো বারবার চেক দিচ্ছি। সো এরপর থেকে মোটামুটি যখন সাবজেক্ট ফাইনাল আসলো মোটামুটি 70-র মধ্যে গেলাম। কেন গেলাম? কারণ দেখবা যে পেপার ফাইনালের অনেক কোয়েশ্চনই কিন্তু সাবজেক্ট ফাইনালে দিয়ে দিয়েছিল। সো আমার কাছে মনে হয় যে এই মিস্টেকটা খুবই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। কারণ যখন ধরো তোমাকে দেওয়া হইলো যে মোহাম্মদ আলী জিন্নাহ কখন উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি তুলছিলেন, এখন 4টা অপশন দেওয়া হইলো, তুমি ভুলে একটা অপশন দিয়ে ফেললা, ভুল হইলো। জীবনে কোনোদিন ভুল বানাবি মানে ওই ভুলটা পরীক্ষার হলে যদি ওই প্রশ্ন আসে, বেশিরভাগ ক্ষেত্রেই তুমি ঠিক আনসারটাই করবা এরপর থেকে, মানে ভুল হওয়ার পর থেকে। সো আমার মনে হয় ভুল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যত ভুল করবা, ভুল নিয়ে পড়ে থাকা যাবে না, মানে ভুল করছো ওইটাকে ফেলে রাখলা সেটা না, বারবার দেখবা, প্রতিদিন দেখবা, উইকলিতে দেখবা, উইকলি এক্সামের আগে দেখবা কী ভুল হইলো, ডেইলি এক্সামের পরে যখন খাতা পাবা বা তুমি দেখবা যে তোমার নাম্বার এত হইলো, ভুলগুলা বারবার চেক দিবা যে এইগুলা ভুল হয়েছিল, এইগুলা পরীক্ষায় আসলে আর কোনো দিন ভুল হবে না। সো মিস্টেক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে একটা খুবই নতুন টপিক বলা যেতে পারে যে মানবিক গুণাবলী ও মানসিক দক্ষতা। আমরাই এটার সম্মুখীন সবচেয়ে বেশি হয়েছি, তাই আমরাই বলতে পারবো যে এটা কি। প্রথম কথা, খুব সহজ ভাষায় যদি বলি, এটা কিচ্ছু না, কারণ আমাদের বেলায় খুব কঠিন কোনো প্রশ্ন আসে নাই। নাজমুল হোসেন স্যার বলছিলেন, তার ইন্টারভিউতে বলছিলেন যে ভাবতে শিখাবে একটা স্টুডেন্টকে এই প্রশ্নগুলা। কিন্তু আমার মানে প্রশ্ন পাওয়ার পর তেমন কিছুই মনে হয় নাই যে আমাদেরকে ভাবতে শিখাবে বা এরকম কিছু। যেমন এখানে কিছু টপিক আমি দেখাই: সহমর্মিতা, এখান থেকে প্রশ্ন আসবেই; নৈতিকতা আসবে; সহনশীলতা, এখান থেকে প্রশ্ন আসতেই পারে; দয়া ও করুণা। তারপরে সমালোচনামূলক চিন্তন, সমস্যা সমাধান, আমাদের কিন্তু এই টপিকটা থেকে 25 সালে প্রশ্ন আসছে। কীরকম? যেমন আমাদের ছিল যে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিবাদ লাগছে, এখন তুমি বন্ধু হিসাবে কী করবা? অবশ্যই বেশ সমস্যার সমাধান করে দেবো, দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দেবো। এটার মধ্যে ভাবার কিচ্ছু ছিল না, সব চলে আসে। কিন্তু অনেক প্রশ্ন আসে যেটা তোমাকে ধরুন আমাদের মনে সম্ভবত 5টা প্রশ্ন আসছিল, যার মধ্যে 2টা প্রশ্ন নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম।
যেমন একটা হচ্ছে মেডিকেল কলেজে যাওয়ার পরে একটা ছেলে ডিপ্রেসড হয়ে গেল, তার কী করা উচিত ছিল? এই প্রশ্নটা আমি খুব ছিলাম, কনফিউজ ছিলাম যে কীভাবে আনসার করবো বা কীভাবে করবো না। সো মনে হয় ওই প্রশ্নটা আমার ভুল হয়েছিল। সো এটা আমি বলবো যে খুব ভালোভাবে তুমি মেনটেন করবা যে কোনো রকম করা যাবে না, এগুলা নিয়ে মানে প্যানিক করা যাবে না। মানবিক গুণাবলী, মানসিক দক্ষতা নিয়ে খুব বেশি প্যানিক করা যাবে না। দেখবা যে তোমাদের কোচিং থেকেই কিছু ম্যাটেরিয়ালস প্রোভাইড করবে, সেগুলো নিয়ে তোমরা কাজ করতে পারবা। সো দি এন্ড না, কারণ একটা স্লাইড এখানে মিস হয়ে গেছে, সেটা আমি এখানেই বলি। সেটা হচ্ছে ভাইয়ার সাম্প্রতিক তথ্য। সাম্প্রতিক, তোমরা তো আবার বেশি অবসেসড সাম্প্রতিক তথ্য নিয়ে, অনেক বেশি অবসেসড। এখনই মনে করো যে খবরটাও দেখো, পেপার টেপার পড়ো, বহুত কিছু করো। এখন তোমাদেরও তো কিছু বলা যায় না, আমরাও করছিলাম মাঝে মধ্যে, তারপরে ছাড়িয়ে দিছি যে এই পেপার টেপার পড়ে ভাই আসবে না। সাম্প্রতিকের খুব বেসিক কিছু জিনিসপত্র আসে, খুবই বেসিক বেসিক জিনিসপত্র। তো আমি বলবো যে এত মানে অবসেসড হওয়ার কিছু নেই সাম্প্রতিক তথ্যগুলি নিয়ে, যে খুব বেশি একদম শুধু সাম্প্রতিকই বললাম, প্রত্যেক মাসে মাসে কারেন্ট অ্যাফেয়ার নিলাম, এটা করিও না, ডাইরেক্ট বলতেছি। কারণ তোমার বহুত মানে প্যারা খেতে হবে অ্যাডমিশন লাইফে এমনিতেই, তার উপর প্রতিদিন তুমি প্রতি মাসে একটা করে কারেন্ট অ্যাফেয়ার কিনলা, আবার কারেন্ট অ্যাফেয়ার নাই, কারেন্ট অ্যাফেয়ারের মোটামুটি 3-4টা ভ্যারাইটি আছে। সো এগুলা নিলা, বলা যায় যে সময় লস, এছাড়া আর কিচ্ছুই হবে না তোমার লাইফে। কী করবো এখন সাম্প্রতিকের জন্য? খুবই বেসিক কিছু ইনফরমেশন পড়তে হবে। যেমন ধরো তোমাদের ওই 3 মাস মানে অ্যাডমিশনের যে টাইম, সেখানে কী কী যুদ্ধ হইলো এগুলো নিয়ে একটু পড়তে পারো। তারপরে নতুন বাজেট পাস হইলো, অর্থ বছরের নতুন বাজেট নিয়ে কাজ হচ্ছে, সেটা নিয়ে কিছু জিনিস পড়তে পারো। জিডিপি নিয়ে পড়তে পারো, এগুলো নিয়ে হালকা পাতলা একটু দেখাদেখি করতে পারো। তারপরে কৃষি খাতের কিছু আছে, যেমন আমাদের বারের প্রশ্ন আসছিল আখ কোথায় বেশি জন্মায়, তো সেগুলো নিয়ে কোন জিনিসগুলো কোথায় বেশি জন্মায় সেগুলো একবার দেখতে পারো। তারপরে তারপরে চিকিৎসা বিষয়ক যে সাম্প্রতিকগুলো আছে, যেমন সম্ভবত তোমাদের পরীক্ষা যদি ডিসেম্বর হয় তাহলে নোবেল পুরস্কার নিয়ে আসবে, বাট খুব বেশি ইম্পর্টেন্ট নয় নোবেল পুরস্কার, তাও অবশ্যই একবার চোখ বুলায় নিতে হবে যে কোন ক্ষেত্রে কে কে নোবেল পুরস্কার পাইছিলেন এবং কী জন্য পাইছিলেন, সেটাও একবার চোখ বুলায় নিতে পারো। এরপরে দেখতে পারো যে খুবই উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটে পৃথিবীতে, সেগুলো দেখতে পারো। যেমন আমাদের সময় একটা ঘটনা ছিল তোমার, ওই যে ফ্লোটিলা, সুমুদ ফ্লোটিলা নিয়ে ছিল। তারপরে তোমার ট্রাম্প আর পুতিনের যে মিটিং হয়েছিল সেটা নিয়ে একটা কথা ছিল, বাট তেমন প্রশ্ন আসে নাই এগুলা নিয়ে। তারপরে এখন তো মোটামুটি ইসরায়েল ইরান নিয়ে যে কাহিনীটা চলতেছে সেটা নিয়ে প্রশ্ন আসলেও আসতে পারে। সো এই জিনিসগুলা সাম্প্রতিকের ক্ষেত্রে একটু মাথায় রাখবা যে খুবই বেসিক কিছু জিনিসপত্র। তারপরে হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রটা অবশ্যই মাথায় রাখবা, এই বেসিক জিনিসপত্রগুলা। তারপরে কোন দিন কোন দিবস, এই জিনিসগুলো একটু যদি মাথায় রাখতে পারো তাহলে খুব ভালো হয়। এবং আমি কিন্তু টেলিগ্রামে আপলোড করতেছি যে প্রতিদিনের একটা কোন দিন কোন দিবস পরে এই দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো নিয়ে কিন্তু প্রতিদিন আমাদের এখানে একটা ফাইল আপলোড হয়। সো এইগুলো প্রতিদিন দিনেরটা দিনে চোখ বুলায় রাখলে আশা করি এটা নিয়েও তেমন কোনো প্রবলেম হবে না। সো এখন আমি ডিএন টানতে পারি, আমাদের মানে সব কিছুরই ডিএন টানা যায়। যে আমার মনে হয় না জিকেতে এর থেকে বেশি কিছু লাগবে। সো আমি একদম এখন সামারাইজ করে দিই। সো সামারাইজ করলে কোন বই পড়ব? অবশ্যই কোচিং যে বইটা তোমাকে প্রোভাইড করবে, এখানে আমি রেটিনা ডাইজেস্টকে বেশি প্রেফার করব, কারণ আমার কাছে মনে হয়েছে তথ্যগুলো খুব ভালোভাবে সাজানো আছে। তারপরে কী পড়বো, কীভাবে পড়বো সেটা বললাম। তারপরে কি বিসিএস ভার্সিটি কোয়েশ্চন অবশ্যই সলভ করব। তারপরে প্র্যাকটিস করব অবশ্যই। তারপরে অবশ্যই মিস্টেকগুলো বারবার চেক করব।
তারপরে কি মানবিক মিস্টেকের আগে এখানেই আমি বলি অবশ্যই সাম্প্রতিকের মধ্যে যে টপিকগুলো বললাম মোটামুটি সেগুলাই দেখার চেষ্টা করবা। তারপরে মানসিক দক্ষতা, এই মোটামুটি এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে। এবং এখানে একটা জিনিস হয়তো বলা হয় নাই যে বিসিএসেও মাঝে মধ্যে এই ধরনের প্রশ্নগুলো আসে, দেওয়া থাকে বিসিএস কোশ্চেনের মধ্যে। সো এগুলো একবার চোখ বুলাই নিতে পারো। বিসিএসের যে কোশ্চেন সেগুলো চোখ বুলাই নিলে হয়তো রিপিট হয়ে গেলেই, তোমার যদি ভাগ্য ভালো থাকে তাইলে রিপিট হয়ে যাইতেও পারে। আর তারপরে তো দি এন্ড। আশা করি তোমাদের যে প্রশ্ন সেগুলা মোটামুটি আমি ঠিকঠাক করতে পারছি। এছাড়াও যদি জিকে নিয়ে অন্য কোনো প্রশ্ন থাকে তাইলে কমেন্টে জানাইও, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হয়তো কোনো টপিক ছুটে গেছে, সো এটা কমেন্টে জানাবা, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবা। আসসালামু আলাইকুম।